যদি ভাবো তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তাহলে কিন্তু তুমি সফলতার মুখ কোনোদিনই দেখতে পারবে না। তাহলে এটাই মাথায় রাখতে হবে, আমি পারবো, আমার ইচ্ছে আছে। যদি তোমার ইচ্ছে থাকে তাহলেই তুমি কিন্তু পারবে। যদি মনে হয় আমি পারবো, তাহলে কিন্তু তুমি করতে পারবে। যদি ভাবো আমি পারবো না, তাহলে কিন্তু পারবে না। চেষ্টা করে যাও, সফলতা আসবেই। কারণ চেষ্টা করলে সফলতা আসবে না এমন হয় না। তুমি নিজের কাজ করে যাও, চারিদিকে যা ঘটছে ঘটে যাক, তাতেও কিন্তু সেগুলো তোমাকে থামাতে পারবে না। তুমি তোমার লক্ষ্য, টার্গেটটা ঠিক করে এগিয়ে যাও, সফলতা আসবেই আসবে। পড়াশুনো করে যাও, সফলতার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না, সফলতা তোমার দরজায় এসে নাড়া দেবে। সাকসেস নক অ্যাট ইট ডোর। তুমি পরিশ্রম করো, সফলতা আসবেই আসবে। হাই, আমি তোমাদের সাথে বিপ্লব। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু রিভলিউশনারি অ্যাক্টিভিটিস আউটসাইড ইন্ডিয়া। সবাইকে জানাই ট্রেজার স্টাডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 1912 থেকে 1918 সালের মধ্যে ভারতের মধ্যে যে রিভলিউশনারি অ্যাক্টিভিটি ঘটেছে। আমরা আগে হিস্ট্রি ক্লাসে আলোচনা করেছিলাম বঙ্গভঙ্গ এবং সেই সময়ে যে রিভলিউশনারি অ্যাক্টিভিটিসগুলো ঘটেছিল সেগুলোকে নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভারতে 1912 থেকে 1918 সালের মধ্যে এবং ভারতের বাইরে এই টাইম পিরিয়ডের মধ্যে কি কি রিভলিউশনারি অ্যাক্টিভিটিস বা বৈপ্লবিক কার্যকলাপ ঘটেছিল সেগুলোকে নিয়ে আজকের আমাদের আলোচনা। চলো শুরু করি। রিভলিউশনারি অ্যাক্টিভিটিস। ইন্ডিয়া and outside India. 1912 থেকে 1918 আমরা আলোচনা করব এই যে 1912 থেকে 1918 সালের মধ্যে যে বৈপ্লবিক কার্যকলাপগুলো ঘটেছিল সেগুলোকে নিয়ে। প্রথমে যখন এই 1912 সালের পর যখন যুগান্তর দলের মেম্বাররা প্রত্যেককে যখন অ্যারেস্টেড করা হলো আলিপুর কনস্পিরেসি কেসের মাধ্যমে, তখন কি করলেন যতীন্দ্রনাথ মুখার্জি, যাকে আমরা বাঘা যতীন নামে চিনি, তিনি কি করলেন, তিনি নেতৃত্বটা গ্রহণ করলেন। কে? যখন ফার্স্ট পয়েন্ট তাহলে আমরা কি বললাম, when all the member of যুগান্তর party was arrested, then took the leadership. কে নিলেন? যতীন্দ্রনাথ মুখার্জি। কোশ্চেন আছে যে যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন, যাকে আমরা বাঘা যতীন নামে চিনি। কোশ্চেন আছে পরীক্ষাতে যে যুগান্তর দলের সমস্ত মেম্বাররা যখন অ্যারেস্ট হয়ে গিয়েছিল, তখন এই যে রিভলিউশনারি বা বৈপ্লবিক কার্যকলাপের দায়িত্ব তুলে নিয়েছিলেন কে? যতীন্দ্রনাথ মুখার্জি। ক্লিয়ার? এবং 1911 সালে যখন হাওড়া কনস্পিরেসি কেস থেকে তিনি রিলিজ হলেন, তিনি ছাড়া পেলেন, তিনি কি করলেন প্রত্যেকটা যে রিভলিউশনারি গ্রুপ, প্রত্যেকটা যে বৈপ্লবিক কার্যকলাপের সাথে জড়িত যেসব গ্রুপগুলো, তাদের নেতাদের সঙ্গে যুক্ত করলেন এবং তাদের প্রত্যেকেই এতে সম্মতি প্রদান করলো। শুধুমাত্র ঢাকা অনুশীলন সমিতি এতে কিন্তু মতামত দেয়নি। ক্লিয়ার? তাহলে এই যে কোশ্চেন আসতে পারে যে যখন যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন রিভলিউশনারি বৈপ্লবিক কার্যকলাপগুলো চালিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং প্রত্যেকটা যে গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছিল, শুধুমাত্র একটি গ্রুপ ঢাকা অনুশীলন সমিতি, তারা সম্মতি দেয়নি। কারা সম্মতি দেয়নি? কোশ্চেন আসতে পারে ঢাকা অনুশীলন সমিতি। আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম এখান থেকে। যতীন্দ্রনাথ মুখার্জি দায়িত্ব নিয়েছিল এবং ঢাকা অনুশীলন সমিতি তার সাথে মতামত দেয়নি, তার সাথে যুক্ত হতে চায়নি। ক্লিয়ার? তারপর যখন এই 1912 সালে যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হচ্ছে, সেই সময় শুরু হলো কি 1914 সালে শুরু হচ্ছে দিল্লি কনস্পিরেসি কেস। তাহলে আমরা নেক্সট পয়েন্ট যাব, বোম্বিং। কার উপরে বোম্বিং করা হলো? লর্ড হান্টিংটু। বোম্বিং অফ লর্ড কি করা হলো? লর্ড হার্ডিংটু এর উপর
বোম মারা হলো কত সালে? 1912 সালে 23শে ডিসেম্বর। 1912 সালে কত তারিখ? 23শে ডিসেম্বর। 1912 সালে 23শে ডিসেম্বর কি হলো? লর্ড হার্ডিঞ্জ এর উপর বোম মারা হলো। কারণ কি? এই যে বোম মারার প্ল্যানটা, এই যে লর্ড হার্ডিঞ্জ এর উপর বোমটা ছুড়ে মারার প্ল্যানটা কার প্ল্যান ছিল? রাসবিহারী বোস এবং বসন্ত বিশ্বাস। কে প্ল্যানটা কার ছিল? রাসবিহারী বোস এন্ড বসন্ত বিশ্বাস। এই যে দুজনের প্ল্যান ছিল এই লর্ড হার্ডিঞ্জ এর উপর বোম মারাটা। তাহলে এই যে কখন তারা বোমটা মেরেছিল? যখন যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হচ্ছে সেই সময়, যখন এই যে প্রচুর জনতার মাঝে তারা কি করেছিল? এই বোমটা ছুড়ে মেরেছিল। তাহলে সময়কালটা কখন? সময়কালটা যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হচ্ছে সেই সময় তারা কি করলো? বোম মারার প্ল্যানটা করেছিল যে লর্ড হার্ডিঞ্জ এর উপর। কিন্তু লর্ড হার্ডিঞ্জ সেখান থেকে খুব মাইনর ইনজিওর নিয়ে চলে গেছিল। এবং এই যে বৈপ্লবিক কার্যকলাপের ক্ষেত্রে এই ঘটনাটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এই যে লর্ড হার্ডিঞ্জ এর উপর যে বোম মারা হয়েছিল। ক্লিয়ার? এবং 1913 সালের 17ই মে, 1913 সালের 17 মে লরেন্স গার্ডেনে, 1913 সালের 17 মে কি হয়েছিল? এখানে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার গর্ডনকে মারার জন্য লরেন্স গার্ডেনে রাসবিহারী বোস কি করেছিল? একটা বোমা রেখে দিয়ে এসেছিল। কোথায়? লরেন্স গার্ডেন। লরেন্স গার্ডেনে একটা বোম রেখে দিয়ে এসেছিল। কারণ কি? কাকে মারার জন্য? পুলিশ কমিশনার, যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ছিল গর্ডন, তাকে মারার জন্য। কি হলো? এবং যখন এই যে বোম, লরেন্স গার্ডেনের বোমাটা যেটা ছিল সেটাকে যখন ব্লাস্ট হলো, সেইখানে কিন্তু যিনি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ছিলেন তার কোনো কিছু হয়নি। সেখানে এই যে ব্লাস্টের পর একজন তার গভর্নমেন্ট সার্ভেন্ট, এএসপি যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার যিনি ছিলেন তার অফিসে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট তিনি কিন্তু মারা যান। এবং এই ঘটনার পরই, এই যে ঘটনা লরেন্স গার্ডেনে বোম্বিং এর ঘটনার পর, এই লরেন্স গার্ডেনে বোম্বিং এর ঘটনার পরে শুরু হয়ে গেল দিল্লি কনস্পিরেসি কেস। দিল্লি কনস্পিরেসি কেস কত সালে? 1914 সালে শুরু হয়ে গেল কি? দিল্লি কনস্পিরেসি কেস 16ই মার্চ। 1914 সালে 16ই মার্চ শুরু হয়ে গেল কি? 1914 সালের 16 মার্চ শুরু হয়ে গেল দিল্লি কনস্পিরেসি কেস। এবং এই দিল্লি কনস্পিরেসি কেসে মেন অ্যাকিউজ কারা ছিল? এই দিল্লি কনস্পিরেসি কেসে মেন অ্যাকিউজ ছিল অমিচাঁদ, অবোধ বিহারী বাল মুকুন্দ এবং কি বসন্ত বিশ্বাস। কারা কারা? অমিচাঁদ, অবোধ বিহারী বাল মুকুন্দ এবং কি বসন্ত বিশ্বাস। এরা ছিল কি? এই দিল্লি কনস্পিরেসি কেসের মেন অ্যাকিউজড। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দুটো ঘটনা পেলাম। লর্ড হার্ডিঞ্জ যখন কলকাতা থেকে দিল্লিতে সভা সহকারে রাজধানী স্থানান্তরিত করা হচ্ছে সেই সময় বোম মারা হয়েছিল লর্ড হার্ডিঞ্জ এর উপর। কিন্তু লর্ড হার্ডিঞ্জ খুব মাইনর ইনজিওর নিয়ে সেখান থেকে পালিয়ে গেছিলেন। এবং লরেন্স গার্ডেনে বোম রাখা হয়েছিল রাসবিহারী বসু এবং বসন্ত বিশ্বাসের নেতৃত্বে। এবং কি এই ঘটনার রেসপেক্টে কাকে মারার জন্য? অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার গর্ডনকে। কিন্তু তার কিছু হয়নি। তিনি কি সেই সময় মারা যায় একজন গভর্নমেন্ট সার্ভেন্ট। এবং তার রেসপেক্টে শুরু হলো কি? দিল্লি কনস্পিরেসি কেস। ক্লিয়ার? এই গেল আমাদের হার্ডিঞ্জ উপর অ্যাটাক এবং কি দিল্লি কনস্পিরেসি কেস শুরু হয়ে গেল। মেন অ্যাকিউজ কারা ছিল? বসন্ত বিশ্বাস, অবোধ বিহারী বাল মুকুন্দ, এরা ছিল কি? এবং অমিচাঁদ, এরা ছিল কি? দিল্লি কনস্পিরেসি কেসের মেন অ্যাকিউজ। এবং এরপর আমরা আসবো গদর পার্টি। কি হলো? 1913 সালে সান ফ্রান্সিসকোতে। কোথায়? 1913 সালে 1913 সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকোতে কি হলো? ইউএসএ তে, ইউএসএ সান ফ্রান্সিসকো তৈরি করা হলো গদর পার্টি। এবং এটা কারা তৈরি করলেন? সোহন সিং ভাকনা, লালা হরদয়াল এবং কে? তারকনাথ
দাস কি হলো, এই তিনজনে মিলে ইউএসএ সান ফ্রান্সিসকোতে কি তৈরি করলেন, এই গদর পার্টি তৈরি করলেন। এবং এই যে এই গদর পার্টি তৈরি হলো, এই গদর পার্টি প্রেসিডেন্ট নিযুক্ত করা হলো কাকে, সোহন সিং ভাগনাকে। তাহলে প্রেসিডেন্ট কে হলেন, সোহন সিং ভাগনা হলেন প্রেসিডেন্ট। এবং ভাইস প্রেসিডেন্ট কে হয়েছিলেন, এবং এখানে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ বরকতুল্লাহ। কে, বরকতুল্লাহ সাহেব, তিনি কি হয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট। মোহাম্মদ বরকতুল্লাহ সাহেব কি হয়েছিলেন, এখানে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন গদর পার্টির, এবং সেক্রেটারি নিযুক্ত করা হয়েছিল লাহোর জয়ালকে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম গদর পার্টি যে তৈরি হয়েছিল তার প্রেসিডেন্ট কে, তার সেক্রেটারি কে, এবং তার ভাইস প্রেসিডেন্ট কাকে নিযুক্ত করা হয়েছিল। তাহলে এই যে গদর পার্টি, এই যে গদর নামটা কোথা থেকে এসেছিল, এই গদর পার্টি এরা যে তৈরি করেছিল, এরা এই যে গদর পার্টি এই নামটা নেওয়া হয়েছিল গদর নামে একটি পেপার থেকে, একটা নিউজ পেপার থেকে, যেটা প্রথম শুরু হয়েছিল নভেম্বর 1930 থেকে, এবং কি যেটা মেইনলি হয়েছিল কোমেমোর দ্য রিভোল্ট অফ 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, তার 1857 রিভোল্ট, সেটাকে কোমেমোরেট করার জন্য এই গদর পত্রিকা শুরু হয়েছিল, এবং এই গদর পত্রিকা থেকে নামটা এসেছিল কি গদর পার্টি। এবং এই যে গদর পার্টির হেডকোয়ার্টার ছিল কোথায়, গদর পার্টির হেডকোয়ার্টার ছিল সান ফ্রান্সিসকোতে। এবং তার আগে এই গদর পার্টি যে তৈরি হয়েছিল, তার আগে প্রথম এই যে রিভলিউশন অ্যাক্টিভিটি কন্টিনিউ করার জন্য তারা সেটআপ করেছিল স্বদেশ বান্ধব সমিতি, কোথায়, ভ্যাঙ্কুভারে, এবং ইউনাইটেড ইন্ডিয়া হাউস অ্যাট সিটল। তাহলে আমরা এখানে গদর পার্টি ইনফরমেশন গুলো, প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গদর পার্টি কবে তৈরি হলো, 1913। কোথায় তৈরি হলো, সান ফ্রান্সিসকোতে। প্রেসিডেন্ট কে, সেক্রেটারি কে, ভাইস প্রেসিডেন্ট কে, এবং এই গদর নামটা কোথা থেকে এসেছে, ক্লিয়ার। এবং এই গদর নামটা এসেছে একটা উইকলি পেপার থেকে, গদর থেকে। এই গদর পেপারটা কি জন্য তৈরি করা হয়েছিল, এই যে 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল, 1857 সালে মহাবিদ্রোহকে মেমোরাইজ করার জন্য হয়েছিল গদর পত্রিকাটি, ক্লিয়ার। এবং তাহলে গদর পার্টির হেডকোয়ার্টার কোথায়, সান ফ্রান্সিসকো, ক্লিয়ার। এবং এই যে রিভলিউশনারি অ্যাক্টিভিটি গুলো সাথে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য, এবং বিভিন্ন যে আর্লিয়ার অ্যাক্টিভিটিস ছিলেন তারা তৈরি করেছিল স্বদেশ সেবক হোম, কোথায়, ভ্যাঙ্কুভার। কি করেছিল, স্বদেশ সেবক হোম বা হাউস, স্বদেশ সেবক হোম বা স্বদেশ সেবক হাউস কোথায় রয়েছে, ভ্যাঙ্কুভার, ইন ভ্যাঙ্কুভার। এবং আর কি তৈরি করেছিল, এই ইউনাইটেড ইন্ডিয়া হাউস অ্যাট সিটল। ইউনাইটেড, এই যে রিভলিউশনারি কার্যকলাপগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কি হয়েছিল, এটা তৈরি করা হয়েছিল স্বদেশ সেবক হোম, ভ্যাঙ্কুভার, এবং ইউনাইটেড ইন্ডিয়া হাউস, সিটল, ক্লিয়ার। তাহলে এই গদর পার্টি গেল, এবং কি গদর পার্টি থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, এবং এইগুলো পরীক্ষায় বা বলতে পারে যে স্বদেশ সেবক হোম বা ইউনাইটেড ইন্ডিয়া হাউস কোথায় তৈরি করা হয়েছিল। একটা হয়েছিল ভ্যাঙ্কুভার, এবং আরেকটি হয়েছিল কোথায়, সিটল। এরপর আমরা যেটা আসবো সেটা হলো কি কোমাগাতামারু ইনসিডেন্ট। কি, কোমাগাতামারু এই কোমাগাতামারু ইনসিডেন্টটা কি বা কবে হয়েছিল। এই কোমাগাতামারু ইনসিডেন্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে 1914 সালে। কবে, 1914 সালে। এই কোমাগাতামারু কি, এই কোমাগাতামারু হচ্ছে একটা শিপ, একটা জাহাজ। তাহলে এই কোমাগাতামারু এই জাহাজটা আসছিল 370 জন প্যাসেঞ্জারকে নিয়ে। কতজন, 370 জন প্যাসেঞ্জারকে নিয়েছিল। মেইনলি এই যে 370 জন প্যাসেঞ্জার ছিল, তারা মেইনলি ছিল শিখ এন্ড পাঞ্জাবি। কি, তারা মেইনলি এই 370 জন প্যাসেঞ্জারকে নিয়ে আসছিল, তারা ছিল শিখ এন্ড পাঞ্জাবি, মেইনলি ছিল পাঞ্জাবি মুসলিম, ঠিক আছে। তাহলে এই যে 70 জন প্যাসেঞ্জারকে নিয়ে কোমাগাতো মারু জাহাজটা আসছিল, এবং সেই সময়
যখন এটা 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 সিঙ্গাপুর থেকে মেইনলি আসছিল ভ্যাঙ্কুভারে। কোথায়? সিঙ্গাপুর টু কোথায়? সিঙ্গাপুর থেকে আসছিল এটা ভ্যাঙ্কুভার। এবং এই সময় কানাডিয়ান অথরিটি এটাকে ফিরিয়ে দিয়েছিল এবং কি 2 মাস পর এটাকে প্রাইভেটাইজেশন আনসেন্টেডে ভুক্ত। এবং কি এই সময় এটা কলকাতাতে রিচ করানো হয় এবং কি এবং এটাকে এই যে প্যাসেঞ্জার গুলোকে এই যে 370 জন যে প্যাসেঞ্জার ছিল, এই 370 জন প্যাসেঞ্জারকে তাদেরকে কলকাতা বন্দর থেকে নিয়ে এসে কলকাতা থেকে পাঞ্জাবের ট্রেনের মাধ্যমে পাঠানো হয়। এবং এখানে এই যে 370 জন প্যাসেঞ্জার ছিল, এখানে কি এখানে তারা প্রোটেস্ট করতে থাকে এই ঘটনাতে। এবং তাদের যে ব্রিটিশ পুলিশ ছিল, এই 370 জন এগেইনস্টে ব্রিটিশ পুলিশরা 370 জন যে প্যাসেঞ্জার তারা ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং প্রোটেস্ট শুরু করে। এবং এই যখন কনফ্লিক্ট হয় 370 জন প্যাসেঞ্জার এবং ব্রিটিশ পুলিশের মধ্যে, কি হলো, তাদের মধ্যে 20 জন শিখ মারা গেল। এবং কি তাদেরকে কি করা হলো এবং বাকিদেরকে কি করা হয়েছিল, বাকিদেরকে কলকাতা থেকে পাঞ্জাবে ট্রান্সফার করা হয়েছিল। এই ঘটনার কোয়েশ্চেন আসতে পারে যে কোমাগাতা মারু কি? কোমাগাতা মারু ইজ এ শিপ, একটা জাহাজ। এবং কোমাগাতা মারু ঘটনাটা কত সালে হয়েছিল? 1914 সালে। কি কারণে হয়েছিল? 370 জন প্যাসেঞ্জারকে নিয়ে একটা জাহাজ আসছিল, তাদের সঙ্গে ব্রিটিশ পুলিশের কনফ্লিক্ট হয় এবং তাদেরকে তাদের 20 জন শিখ মারা যায় এবং বাকিদেরকে পাঞ্জাবে ট্রেনে করে কি করা হয়? শিফট করা হয়। এটি একটি ঘটনা। আরেকটি ঘটনা হলো তোসা মারু ইনসিডেন্ট। তাহলে কি কোমাগাতা মারু ইনসিডেন্ট একটি, আরেকটি তোসা মারু। এটাও হয়েছিল কত সালে? 1914 সালে। এটা যে 1914 সালের অক্টোবর মাসের ঘটনা। এবং কি এখানে এই যে এখানে যে শিখ প্যাসেঞ্জার ছিল 173 জন, 173 জন শিখ প্যাসেঞ্জারকে নিয়ে একটা জাহাজ আসছিল। কতজনকে? 173 জন শিখ প্যাসেঞ্জারকে। এবং সেই শিপটা কলকাতা বন্দরে ল্যান্ড করে। এবং কি এখানে এই যে ব্রিটিশ পুলিশরা কি করে, তাদেরকে অ্যারেস্ট করে। কি ক্লিয়ার? তাহলে এই যে তোসা মারু ইনসিডেন্ট কত সালে হয়েছিল সেটি একটি ঘটনা। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটাও কিন্তু 1914 সালে হয়েছিল। এবং কি তারপর তারা কিন্তু ভারতে এই যে 173 জন যারা এসেছিল তারা কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হয়। এবং কি পরবর্তীকালে তারা বাংলার যে রিভলিউশনারি গ্রুপগুলো ছিল তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং কি তারা ঘটায় থাকে বিভিন্ন রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। এবং কি তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করতে থাকে। ক্লিয়ার? এবং তারা এই যে তোসা মারু ঘটনা বা কোমাগাতা মারু ঘটনা, যারা বিদেশ থেকে ভারতে ফিরে এসেছে বা পাঞ্জাবি বা শিখরা, তারা কি করে, তারা মেইনলি পাঞ্জাবের পোর্শন থেকে বিভিন্ন লুট করতে থাকে। এবং কি যে এই যে রিভলিউশনারি বা বৈপ্লবিক কার্যকলাপের যে ফান্ডটা সেটাই কিন্তু বাড়াতে থাকে। ক্লিয়ার? এইগুলো আমাদের দুটো ঘটনা, একটা হচ্ছে কোমাগাতা মারু ইনসিডেন্ট কি, আর একটা হলো তোসা মারু ঘটনা কি। এরপর আমরা আসবো কনস্পিরেসি। ভারত এবং জার্মানিতে যে কনস্পিরেসি ঘটনা ঘটেছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেগুলো নিয়ে। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অবিনাশ ভট্টাচার্য, ধীরেন সরকার, ভূপেন্দ্রনাথ দত্ত, চম্পারন পিল্লাই এবং কি মহারাজা মহেন্দ্র প্রতাপ সবাই কি করেছিল, তারা সবাই মিলে তৈরি করেছিল বন্ধু সমভাবাপন্ন জার্মান কমিটি। কি? বন্ধু সমভাবাপন্ন জার্মান কমিটি, যেটা পরবর্তীকালে নাম হয় বার্লিন কমিটি। কত সালে এটা তৈরি করলো? 1914 সালে এটাকে এস্টাবলিশ করা হলো এবং যেটাই নাম হচ্ছে কি বার্লিন কমিটি। তাহলে এটা কারা কারা মিলে তৈরি করলো? এই যে বন্ধু সমভাবাপন্ন জার্মান কমিটি, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অবিনাশ ভট্টাচার্য, ধীরেন সরকার, ভূপেন্দ্রনাথ দত্ত বা চম্পারন পিল্লাই, রাজা মহেন্দ্র প্রতাপ, এরা সবাই মিলে তারা কি করলো? বন্ধু সমভাবাপন্ন জার্মান কমিটি তৈরি করলো, যেটার নাম হয় পরবর্তীকালে কি, যেটার নাম হয় কি বার্লিন কমিটি। ক্লিয়ার? এবং এইখানে মেইনলি
ভারতের যে বিদ্রোহীরা তারা কিন্তু রাসবিহারী বসুর নেতৃত্বে প্ল্যান করতে লাগলো কিভাবে বৈপ্লবিক কার্যকলাপ চালানো যায়। তাহলে বিভিন্ন জায়গাতে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম তিনটে ঘটনা 1914 সালে। কি কি? প্রথম ঘটনা পেলাম কুমাগাতামারু ঘটনা, এবং দ্বিতীয় ঘটনা পেলাম তোসামারু ঘটনা, এবং তৈরি করা হলো বন্ধু সমভাবাপন্ন জার্মান কমিটি, বা যেটাকে আমরা বলছি বার্লিন কমিটি। তাহলে এরপর বাংলাতে নেতৃত্বে থাকলো যতীন্দ্রনাথ মুখার্জি। তাহলে কে বাংলায় যে বৈপ্লবিক কার্যকলাপ গুলো করবে তার নেতৃত্বে যে যতীন্দ্রনাথ মুখার্জি। জব্বলপুরে হচ্ছে নলিনী মুখার্জি। নলিনী মুখার্জি হচ্ছে জব্বলপুর। এবং কি এবং শচীন্দ্রনাথ সান্যাল ছিল কোথায়? বারাণসীতে। শচীন্দ্রনাথ সান্যাল কোথায়? বেনারস বা বারাণসীতে। তাহলে এই যে তিনজন, এদের নেতৃত্বে, মেনলি যতীন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে কি হলো, সারা ভারতে অল ইন্ডিয়া বৈপ্লবিক প্রত্যেকটা জায়গাতে বা সারা ভারতবর্ষ যেটা বৈপ্লবিক কার্যকলাপ শুরু করলো। তাদের টার্গেট কি ছিল? গভর্নমেন্টের টাকা লিড করা, গভর্নমেন্ট যারা সোলজার তাদেরকে অ্যাটাক করা, এবং রেল লাইন, টেলিগ্রাফ প্রভৃতি সব তছরূপ করে দেওয়া। তাহলে হোয়াট ইজ দ্য টার্গেট অফ দিস রিভলিউশনারি গ্রুপ? দে লুটেড গভর্নমেন্ট ক্যাশ, attack the British soldier, destroy rail and the telegraph system, and free and revolutionary. For the free, the revolutionary. যে সব বিপ্লবীরা জেলে বন্দী ছিল তাদেরকে মুক্ত করার জন্য তারা কি করবে? তারা গভর্নমেন্টের টাকা লুট করবে, তারা ব্রিটিশ পুলিশকে অ্যাটাক করবে, ডিস্ট্রয় করে দেবে বিভিন্ন রেল লাইন বা টেলিগ্রাফ সব সিস্টেমটাকে কি করে দেবে? তারা বন্ধ করে দেবে। এই প্ল্যানটা তাদের মেন টার্গেট ছিল এটা। কিন্তু আমাদের কথাই আছে, বেঈমান কিন্তু সব জায়গায় থাকে, বিশ্বাসঘাতক কিন্তু সব জায়গাতে থাকবে। সেরকমই একজন বিশ্বাসঘাতক কৃপাল সিং। কে? কৃপাল সিং। এই কৃপাল সিং নামে একজন বেঈমান বা বিশ্বাসঘাতক কি তাদের যে প্ল্যানটা, এই যে আমাদের বৈপ্লবিক কার্যকলাপ ঘটানো হবে, তাদের যে প্ল্যানটা সে কিন্তু সবকিছু ব্রিটিশ পুলিশের কাছে সেটা কি এক্সপোজ করে দিত। এবং এই কোশ্চেন আছে যে কে এই যে আমাদের বৈপ্লবিক কার্যকলাপ বা রাসবিহারীর নেতৃত্বে যে সারা ভারত জুড়ে বিপ্লবী কার্যকলাপ শুরু হয়েছিল, তাদের কথাগুলো বা তাদের তথ্যগুলো কে ফাঁস করে দিত? কে? কৃপাল সিং। এবং কৃপাল সিং যখন দেখছে ব্রিটিশ পুলিশকে জানিয়ে দেয়, এবং তারপরে তারা কি করলো? ডেটটা ছিল 21, তারা ডেটটাকে পিছিয়ে নিয়ে আসে 19। তারপরেও কিন্তু কৃপাল সিং সেটা এক্সপোজ করে দেয় ব্রিটিশ পুলিশের কাছে। ক্লিয়ার? এবং তারপর এই যে মিরাট সোলজার রেজিমেন্টে একজন কাতার সিংকে বোম হাতে ধরে নেয় ব্রিটিশ পুলিশ, এবং এর রেসপেক্টে শুরু হয়ে যায় লাহোর কনস্পিরেসি কেস, বা যেটাকে আমরা বলি ফার্স্ট লাহোর কনস্পিরেসি কেস। ফার্স্ট লাহোর কনস্পিরেসি কেস। ফার্স্ট লাহোর কনস্পিরেসি কেস কিসের রেসপেক্টে হলো? যখন মিরাট রেজিমেন্টের একজন সৈন্যকে কার্তার সিংকে বোমা হাতে ধরা পড়ে ব্রিটিশ পুলিশের কাছে, সেই রেসপেক্টে শুরু হয়ে গেল কি ফার্স্ট লাহোর কনস্পিরেসি কেস। এবং এই ফার্স্ট লাহোর কনস্পিরেসি কেসের মেন অ্যাকিউজড কে? রাসবিহারী বোস। এই রাসবিহারী বোস কি করলো? রাসবিহারী বোস ছিল এখানে মেন অ্যাকিউজড, এবং রাসবিহারী বোস এই সময় পিএন ঠাকুর ছদ্মনামে আন্ডার দ্য সিউডোনিম অফ পিএন ঠাকুর কি করলো? পিএন ঠাকুর ছদ্মনাম নিয়ে সে কিন্তু দেশ ছাড়লো এবং চলে গেল জাপানে। পিএন ঠাকুর ছদ্মনাম নিয়ে জাপানে চলে গেল। ওয়েন্ট টু জাপান। কোশ্চেন আসে যে
রাসবিহারী ঘোষ যখন লাহোর কনস্পিরেসির সময় বা রাসবিহারী ঘোষ কি ছদ্মনাম নিয়ে তিনি ভারত থেকে জাপানে চলে যান, কি ছদ্মনাম নিয়ে? পি.এন. ঠাকুর ছদ্মনাম নিয়ে। এবং এই যে প্রথম লাহোর কনস্পিরেসি কেসটা শুরু হলো, এখানে 24 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং 27 জনকে এখানে 27 জনকে আইল্যান্ডে কি করা হয়েছিল, সেখানে বন্দি করে রাখা হয়েছিল। এটা হলো আমাদের ফার্স্ট লাহোর কনস্পিরেসি কেস। তাহলে ফার্স্ট লাহোর কনস্পিরেসি কেস 1915 সালে, এবং তার পরবর্তীকালে সেকেন্ড লাহোর কনস্পিরেসি কেস শুরু হয় 1915 সালে 29 অক্টোবর থেকে চলে, যেটা 16 মার্চ। 29 অক্টোবর 1915 থেকে সেকেন্ড কি হলো 1915 থেকে 1916 সাল পর্যন্ত চলে কি, সেকেন্ড লাহোর কনস্পিরেসি কেস। ক্লিয়ার? এবং থার্ড লাহোর কনস্পিরেসি কেস চলে 1916 থেকে 1917। 1916 থেকে 1917 চলে থার্ড লাহোর কনস্পিরেসি কেস। এগুলো খুব, তাহলে কোশ্চেন আছে যে লাহোর কনস্পিরেসি কেস কত সালে শুরু হয়? 1915 সালে। মেন একিউজ কে রাসবিহারী বোস, এবং রাসবিহারী বোস কি ছদ্মনাম নিয়ে তিনি কলকাতা থেকে জাপান যান? পি.এন. ঠাকুর। ক্লিয়ার? এই গেল তাহলে আমাদের লাহোর কনস্পিরেসি কেস। এরপর আমরা যেটা আসবো বেনারস কনস্পিরেসি কেস। তাহলে এই যে বেনারস কনস্পিরেসি কেস, এটা কি? এই যে বেনারস কনস্পিরেসি কেসে মেন একিউজ কারা ছিল? শচীন্দ্রনাথ সান্যাল, গির্জা দত্ত, লোনিনী মুখার্জি এবং কাপলে। মোট টোটাল 24 জন একিউজ ছিল এই বেনারস কনস্পিরেসি কেস। তার মধ্যে মেন একিউজ শচীন্দ্রনাথ সান্যাল, গির্জা দত্ত, লোনিনী মুখার্জি এবং কাপলে ছিল মেন একিউজড। এবং শচীন্দ্রনাথ সান্যালকে এই কেসের পর সারা জীবনের জন্য দ্বীপান্তরে নির্বাসিত করা হয়। কোশ্চেন আসতে পারে কোন কেসের পর শচীন্দ্রনাথ সান্যালকে সারা জীবনের মতো দ্বীপে নির্বাসিত করা হয়? এই বেনারস কনস্পিরেসি কেসের ফলে। এই বেনারস কনস্পিরেসি কেসের ফলে কি করা হলো? 24 জন মেন একিউজ ছিল, এবং এই 24 জনের মধ্যে শচীন্দ্রনাথ সান্যালকে সারা জীবনের জন্য দ্বীপে নির্বাসিত করা হয়। ক্লিয়ার? এই হলো আমাদের বেনারস কনস্পিরেসি কেস। এবং এই সময় গভর্নমেন্ট দুটো আইন পাস করিয়ে নেয়। কি জন্য? এই যে রিভলিউশন, এই যে বৈপ্লবিক কার্যকলাপগুলো ঘটছে, সেগুলোকে কমানোর জন্য গভর্নমেন্ট কি করে নেয়? গভর্নমেন্ট দুটো আইন পাস করে নেয়। একটা যে 4 নম্বর ডিফেন্স অফ ইন্ডিয়া ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয় 5ই মার্চ 1915। কি ডিফেন্স অফ নাম্বার 4 ডিফেন্স অফ ইন্ডিয়া ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হচ্ছে 1915 সালে। এবং ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা হচ্ছে 18 মার্চ 1915 সালে। এই দুটো ল পাস করা হলো কির জন্য? যাতে বৈপ্লবিক কার্যকলাপগুলোকে কমানো যায়। ক্লিয়ার? এবং 15 সেপ্টেম্বর, 15 তারিখ 15 সেপ্টেম্বর 1915 সালে 15 সেপ্টেম্বর সিঙ্গাপুরের যারা সৈন্য ছিল তারা কি করলো? তারা কিন্তু চিস্তি খানের লিডারশিপে বিদ্রোহ শুরু করলো। মেনলি চিস্তি খান, সেখানে যে চিস্তি খান যারা ছিল, চিস্তি খান, দাউদ খান এবং আব্দুল আলী ছিল, এই যে তারা কিন্তু সিঙ্গাপুরে 1915 সালে 15 সেপ্টেম্বর তারা কিন্তু সিঙ্গাপুরে ব্রিটিশ পুলিশ বা ব্রিটিশদের বিরুদ্ধে তারা কিন্তু বিদ্রোহ শুরু করলো। তাছাড়াও শুধুমাত্র সিঙ্গাপুর নয়, এদিকে বার্মা, মালয় বা সিঙ্গাপুর প্রত্যেক জায়গাতে সেখানে নেতা কারা ছিল? সোহনলাল পাঠক, পন্ডিত রামরাক্কা। এবং এদেরকে কি করা হলো? এদেরকে বার্মাতে নির্বাসিত করা হলো। এবং কি এই সময় নরেন্দ্রনাথ ভট্টাচার্য সিআর মার্টিন নাম নিয়ে চলে গেলেন কোথায়? বাটভিয়াতে। কি করলেন? নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যাকে আমরা এম.এন. রায় নামে চিনি, তার এক নাম হলো কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য বা এম.এন. রয়। তিনি কি করলেন? তিনি এই নরেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি সিআর মার্টিন ছদ্ম নাম নিয়ে চলে গেলেন কোথায়? বাটভিয়াতে। ক্লিয়ার? তাহলে এই সময় 1915 সালে কিন্তু বিভিন্ন যখন সিঙ্গাপুর, মালয় বা বার্মা প্রত্যেক জায়গাতে যখন কি করছে বিদ্রোহ দেখা দিচ্ছে, তারা কিন্তু এই সোহনলাল পাঠক বা পন্ডিত রামরাক্কা সবাইকে কিন্তু বন্দী করতে শুরু করলো। এবং কি এই যে কলকাতায়
একটা দল একটা রিভলিউশনারি গ্রুপ এবং কলকাতা যারা বিপ্লবী ছিল তারা কিন্তু প্রায় 46,000 কাঠি সহ কি করে মাউস্টার পিস্তল লুট করে। কোথায়? রোডা কোম্পানি থেকে। কি করে? কোথা থেকে? রোডা কোম্পানি। এই রোডা কোম্পানি থেকে কি করলো? প্রায় 46,000 কাঠি সহ মাস্টার পিস্তল লুট করলো। ঘটনাটা কবে? 26 আগস্ট 1914 সাল। 26 আগস্ট 1914। তারা কি করলো? 26 আগস্ট 1914 সালে কি করলো? রোডা কোম্পানি থেকে প্রায় 46,000 কাঠি সহ মাস্টার পিস্তল লুট করে। কি জন্য? এই বৈপ্লবিক কার্যকলাপকে চালিয়ে যাওয়ার জন্য, যাতে তারা ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে, ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তারা কিন্তু অ্যাটাক করতে পারে, তারা আক্রমণ করতে পারে, তারা যাতে ভারতকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তাদের দাবিগুলো কি ছিল? তাদের দাবিগুলো পূরণের জন্য তারা এই ধরনের বৈপ্লবিক কার্যকলাপ কিন্তু বিভিন্ন জায়গাতে চালায় থাকে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? নরেন্দ্রনাথ ভট্টাচার্য কি নাম নিয়ে বাটভিয়াতে গেলেন? সি.আর. মার্টিন। নরেন্দ্রনাথ ভট্টাচার্য আরেক নাম কি? এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয়। ক্লিয়ার? এবং কোন কোম্পানির কাছ থেকে? কলকাতা থেকে কি করা হয়? কলকাতায় 46,000 কাঠি সহ মাস্টার পিস্তল লুট করা হয় রোডা কোম্পানি থেকে। এই গেল কি আমাদের এই সময়টাতে এই ঘটনাগুলো পর পর কিন্তু ঘটে যেতে থাকে। কারণ কি? এই প্রত্যেকটা বিপ্লবীর দাবি ছিল কি? তাদের ব্রিটিশকে দমিয়ে রাখা, ব্রিটিশকে দমন করা। তার জন্যই কিন্তু শুরু হয়েছিল এই বৈপ্লবিক কার্যকলাপগুলো। এবং তারপরে কি হলো? তারপর এই যে রোডা কোম্পানির কাছ থেকে 46,000 কাঠি নিজেদের আয়ত্তে নিয়ে আসার পর এম.এন. রয় বা নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বিপিন চন্দ্র পাল, ভূপতি মেজুমদার তারা কি করলো? তারা অস্ত্র শস্ত্র সহ ফোর্ট উইলিয়ামকে দখল করলো। কারা? এম.এন. রয় বা নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বিপিন চন্দ্র পাল, ভূপতি মজুমদার তারা সবাই মিলে কি করলো? ফোর্ট উইলিয়ামকে অস্ত্র শস্ত্র সহ তারা ওই জায়গাটাকে ক্যাপচার করে নিল। এবং আরো একটা ওই অস্ত্র শস্ত্র সহ একটা পোর্ট ছিল, উড়িষ্যার যে পোর্টটি ছিল সেখানেও কিন্তু অস্ত্র শস্ত্র সরবরাহ করা হতো। এবং সেখানে ওপেন হলো ইউনিভার্সাল এম্পোরিয়াম। এবং কি বালেশ্বরে কি জন্য? সেখানে মেন কানেকশন সেন্টার হিসেবে কি করা হলো? ইউনিভার্সাল এম্পোরিয়াম প্রতিষ্ঠা করে। কোথায়? বালেশ্বরে। ক্লিয়ার? এই গেল তাদের যে। তাহলে কোশ্চেন আসতে পারে যে ফোর্ট উইলিয়াম যা কারা দখল করেছিল, নেতৃত্বে কারা ছিল? এম.এন. রয়, তারপরে হচ্ছে তোমার বিপিন বিহারী গাঙ্গুলি, তাছাড়া ছিল ভূপতি মজুমদার। এরা ছিল কি? এই যে তারা ফোর্ট উইলিয়াম দখল করেছিল। এবং কি 1915 সালে হলো বুড়িবালামের যুদ্ধ, খুব একটি ইম্পর্টেন্ট। কি? ওয়ার অফ বুড়িবালাম। কত সালে? 1915 সালে। কি? সরি 1914 সালে কি হলো? বুড়িবালামের যুদ্ধ। 1914-15 এই টাইমটাতে কি হলো? বুড়িবালামের যুদ্ধ। এই বুড়িবালামের যুদ্ধ কারণ কি? এন লানসেন, হেনরি এস মারভেরিক। কি? এন লানসেন এবং হেনরি এস মারভেরিক। এবং কি এটা হচ্ছে এরা কি হতো? আর্ম সাপ্লাইয়ের কোম্পানি দুটো। কি? এখানে কিন্তু তারা এটা ক্যাপচার করে। কারা? ব্রিটিশ এবং ডাচরা ক্যাপচার করে। কি? এন লানসেন এবং হেনরি এস ম্যাভেরিক। এগুলো কি? আর্ম ল্যান্ডশিপ। কোথা থেকে? জার্মানি থেকে। এখানে কি হচ্ছিল? এই যে দুটো এন লানসেন বা হেনরি এস মাসবেরিক তারা কিন্তু আর্ম লোড নিয়ে দুটো নৌকো, এই যে কোম্পানিগুলো থেকে নৌকো তারা কোথায় আসছিল? তারা আসছিল সেই সময় এগুলো ক্যাপচার করে ব্রিটিশ এবং ডাচরা। তাহলে কোশ্চেন আসতে পারে নৌকো জাহাজ দুটোর নাম কি? এন লারসেন একটা হচ্ছে এনলি লারসেন ম্যাভেরিক। তাহলে কি? এন লারসেন, ম্যাভেরিক এবং কি হেনরি এস। এই যে তিনটে জাহাজ, এই তিনটে জাহাজকে ক্যাপচার করে নিল কারা? ব্রিটিশ এবং ডাচ। ব্রিটিশ এবং ডাচরা মিলে এই দুটো জাহাজকে কি করলো? ক্যাপচার করলো। এবং পুলিশ কি করলো? পুলিশ তল্লাশি চালায় এই হেনরি এস এবং লারসেন এই জাহাজগুলোকে কি করে? তল্লাশি চালায় হেনরি অ্যান্ড সন্স এবং কি ইউনিভার্সাল এম্পোরিয়াম। এবং কি এই দুটো জায়গা থেকে
কি করে বিভিন্ন ডাউটফুল ডকুমেন্টস পায়। এই যে এগুলো যখন তারা ক্যাপচার করেছিল ব্রিটিশরা ডাচ করে, তারা কিন্তু তথ্য পেয়ে গেলো ইউনিভার্সাল এম্পোরিয়াম, সেখানে কি করলো এবং এবং হেনরি অ্যান্ড সন্স এই জায়গা থেকে বিভিন্ন কি করে বিভিন্ন কিন্তু তারা বিভিন্ন ডাউটফুল ডকুমেন্টস পায়। এই রেসপেক্ট গুলোতে বিভিন্ন কি হয় ব্রিটিশদের সাথে যুদ্ধ শুরু হয় 9 সেপ্টেম্বর 1915 সালে। কার মধ্যে বাঘাযতীন এবং তার যে 4টা পার্টনার ছিল তাদের সাথে চার্লস টেগাট এবং তার যে পুলিশ বাহিনী, কার সাথে বুড়িবালামের যুদ্ধ হলো বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখার্জি আমরা যাকে বলছি, তার সাথে উইথ হিজ 4 পার্টনার্স প্লাস এই যে 4 জন পার্টনার ছিল তাদের সাথে ব্রিটিশ পুলিশ এই যে ব্রিটিশ পুলিশের নেতৃত্বে কে ছিল? এই ব্রিটিশ পুলিশের নেতৃত্বে ছিল চার্লস টেগাট। চার্লস টেগাটের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনীর সাথে কিন্তু বাঘাযতীনের কি হলো যুদ্ধ হলো, সেটা হচ্ছে বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত। ক্লিয়ার? এবং এই যুদ্ধের ফলে এই বুড়িবালামের যুদ্ধক্ষেত্রে মারা গেল চিত্রপ্রিয় রায়। কে? বাঘাযতীন কিন্তু মারা যায় বালেশ্বর হসপিটালে। তাহলে কি চিত্রপ্রিয় রায় যুদ্ধক্ষেত্রে যুদ্ধস্থানে কিন্তু মারা যায় এবং কি বালেশ্বর হসপিটালে মারা গেল কে? বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখার্জি। এবং কি মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন সেনগুপ্ত এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং মনোরঞ্জন সেনগুপ্তকে এবং নীরেন দাশগুপ্ত সে কিন্তু মারা গিয়েছিল জেলের মধ্যে। ক্লিয়ার? এই যে যুদ্ধটা, এই বুড়িবালামের নদীর তীরের যুদ্ধটা কিন্তু এই কারণে বুড়িবালামের যুদ্ধ এই বুড়িবালাম নদীর তীরে হয়েছিল। এই যুদ্ধটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট যুদ্ধ এই রিভলিউশনের ক্ষেত্রে। এবং রাসবিহারী বোস এই সময় চায়নার সাথে খুব ক্লোজ কানেক্ট ছিল। চায়নার যে ন্যাশনালিস্ট লিডার সান ইয়াতসেন চায়নার একজন রিভলিউশনারি, তার সঙ্গে খুব কিন্তু ক্লোজ কন্টাক্ট ছিল এবং যে ভারতের স্বাধীনতার জন্য কিন্তু কাজ করেছে। ক্লিয়ার? এইগুলো আমাদের বুড়িবালামের যুদ্ধ। এবং কি তারপর কাবুলে টেম্পোরারি গভর্নমেন্ট তৈরি হলো 1 ডিসেম্বর 1915। তার প্রেসিডেন্ট হলো কে? রাজা মহেন্দ্র প্রতাপ। কোথায়? কাবুলে কি করা হলো? টেম্পোরারি ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট। গঠিত হলো কোথায়? কাবুলে 1 ডিসেম্বর 1915। 1915 সালে কাবুলে টেম্পোরারি গভর্নমেন্ট তৈরি হলো। তার প্রেসিডেন্ট কে ছিলেন? রাজা মহেন্দ্র প্রতাপ। প্রেসিডেন্ট ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ। রাজা মহেন্দ্র প্রতাপ বলেন কি যে টেম্পোরারি ইন্ডিপেন্ডেন্স গভর্নমেন্ট তৈরি হলো তার প্রেসিডেন্ট হলেন কি রাজা মহেন্দ্র প্রতাপ এবং কি সেক্রেটারি হলো প্রফেসর বরকতুল্লাহ এবং সেক্রেটারি অফ দ্য ইন্টেরিয়র করা হলো কি ওবেদুল্লাহ শাইনিকে। তাহলে ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট কে? রাজা মহেন্দ্র প্রতাপ। সেক্রেটারি কে? প্রফেসর বরকতুল্লাহ। এবং ইন্টেরিয়রের যে সেক্রেটারি করা হলো কাকে? ওবেদুল্লাহ সিন্দিকে। ক্লিয়ার? এবং এই সময় শুরু হলো সিল্ক লেটার কনস্পিরেসি কেস। সিল্ক লেটার কনস্পিরেসি কেস কবে শুরু হলো? 1916 সালের জুলাই মাসে শুরু হলো কি সিল্ক লেটার কনস্পিরেসি কেস। এবং কি ওবেদুল্লাহ সিদ্দিক কি করেছিল? এই যে মৌলানা মাহমুদ হাসানকে একটা সিক্রেট লেটার লিখেছিল কি, এবং সেই সিক্রেট লেটারটা কি একটা রুমালের মধ্যে। এবং কি এখানে যে মুসলিম রিভলিউশন কি জন্য মুসলিম ব্রিটিশদের কাছ থেকে কিছু একটা চিঠি লিখেছিল, এই জন্য এইটাকে বলা হয় সিল্ক লেটার কনস্পিরেসি কেস। তাহলে সিল্ক লেটার কনস্পিরেসি কেস কবে হলো? জুলাই 1916।
ওবেদুল্লাহ সিন্দি একটা লেটার, সিক্রেট লেটার লিখছে কাকে? মৌলানা মোহাম্মদ হাসানকে। এবং এই লেটারটা ব্রিটিশ পুলিশ পেয়ে যায়, এবং এই ব্রিটিশ পুলিশ পেয়ে যাওয়ার ফলে তাদেরকে বিভিন্ন মুসলিম যারা রিভলিউশনারি ছিল তাদেরকে ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করে, এবং শুরু হয়ে যায় সিল্ক লেটার কনস্পিরেসি কেস। ঠিক আছে, আজকে এই গেল আমাদের 1213 থেকে 1212 থেকে 18 পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে যে যে রিভলিউশনারি অ্যাক্টিভিটিস গুলো ঘটেছিল সেগুলো। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী ক্লাসে। যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ট্রেজার স্টাডি, লাইক করো এবং কমেন্ট করো।